আসসালামু আলাইকুম। রাতের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি বিথি। স্বাস্থ্য পরীক্ষার জন্য এবার কেয়ার হাসপাতালে খালেদা জিয়া। ভিআইপি ফ্লাইটের জন্য 1 ঘন্টা অপারেশন বন্ধের নিষেধাজ্ঞা বাতিল ডক্টর ইউনূস। নির্বাচন হলেই জাতির বিপদ, তারা লন্ডনের বৈঠক পছন্দ করেননি মির্জা ফখরুল। শেখ পরিবারের দুর্নীতির খোঁজে গণপূর্ত অধিদপ্তরে দুদকের চিঠি। বেরবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ সহ 5 জনের বিরুদ্ধে দুদকের মামলা। দাবি না মানলে রোববার থেকে কঠোর আন্দোলন কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াতকে বেশি সময় দেয়ায় সিপিবি, গণফোরাম ও বাসদের ক্ষোভ। সাবেক স্ত্রীর মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী কারাগারে। প্রস্তাবিত বাজেট হতাশার বাজেটে রূপান্তর হয়েছে দেবপ্রিয়। সাগরে 3 নম্বর সংকেত, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা। ইসরায়েল যুক্তরাষ্ট্রকে প্রতিশোধের কড়া বার্তা খামেনির। প্রবাসী নার্সদের জন্য খুলে গেল সৌভাগ্যের দুয়ার। ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে রাশিয়ার সতর্কবার্তা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এবার কেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বুধবার রাত 8টার দিকে তিনি হাসপাতালটিতে পৌঁছান। এর আগে বুধবার সন্ধ্যা 7:45টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে হাসপাতালের উদ্দেশ্যে বের হন তিনি। বেগম খালেদা জিয়া গত 7 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছিলেন। শুরুতে তিনি লন্ডন ক্লিনিকে ভর্তি হয়ে চিকিৎসা নেন। 17 দিনের ক্লিনিক পর্ব শেষে লন্ডনে থাকা ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন তিনি। লন্ডনে 117 দিনের দীর্ঘ চিকিৎসা শেষে গত 6 মে দেশে ফেরেন খালেদা জিয়া। এরপর থেকে তিনি গুলশানের ভাড়া বাসা ফিরোজায় থাকলেও সশরীরে রাজনৈতিক কোনো কার্যক্রমে অংশ নিতে দেখা যায়নি তাকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিআইপি ফ্লাইট চলাচলের কারণে প্রায় 1 ঘন্টা সব ধরনের ফ্লাইট অপারেশন বন্ধ রাখার পূর্বে বিধিনিষেধ বাতিল করা হয়েছে। জনসাধারণের ভোগান্তির লাঘবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে শাপলা হলে স্পেশাল সিকিউরিটি ফোর্সের 39তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রধান উপদেষ্টার দরবার অনুষ্ঠানে তিনি এই তথ্য জানান। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, নিরাপত্তার স্বার্থে এসএসএফ-কে বিভিন্ন সীমাবদ্ধতা আরোপ করতে হয়, তবে তা যেন জনভোগান্তির কারণ না হয়। আমি স্পষ্ট নির্দেশনা দিয়েছি, এসএসএফ যেন জনদুর্ভোগের পরিহারে সচেষ্ট থাকে। তিনি আরো বলেন, বিমানবন্দরে ভিআইপি ফ্লাইটের জন্য যে সময় ফ্লাইট অপারেশন বন্ধ রাখা হতো তা প্রায় 1 ঘন্টা স্থায়ী হতো। আমি এই নিষেধাজ্ঞা তুলে দিয়েছি, এতে করে সাধারণ যাত্রীদের যাতায়াতের স্বস্তি ফিরবে বলে আমি আশাবাদী। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক একটি দলের পছন্দ হয়নি, যে কারণে নারাজ হয়ে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে মঙ্গলবার তারা হাজির হননি। তিনি বলেন, সংঘর্ষে না গিয়ে দুই নেতা শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করেছেন। একেই বলে রাষ্ট্রনায়কোচিত নেতা। রাষ্ট্রনায়ক সবসময় জনগণের শান্তির কথা চিন্তা করে কোনো বিভাজনে না গিয়ে আমাদের একটা শান্তিপূর্ণ নির্বাচনের সুযোগ করে দিয়েছেন। অনেকের পছন্দ হয়নি, কারণ নির্বাচন হলেই তাদের বিপদ। এখন নির্বাচন নেই, তাই তাদের অনেক গুরুত্ব। নির্বাচন হলে জনগণের ভালোবাসার দল ক্ষমতায় এলে তাদের গুরুত্ব কমে যাবে, এটা তারা জানে, যে কারণে ওরা নারাজ হয়েছে। এজন্য মঙ্গলবার জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে তারা হাজির হয়নি। বুধবার রাজধানী তুরাগের রানাপোলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য ফোরাম নবায়ন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে শেখ পরিবারের দুর্নীতির খোঁজে গণপূর্ত অধিদপ্তরে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি দুদকের উপপরিচালক মনিরুল ইসলামের পাঠানো প্রতিষ্ঠানটির পক্ষে এই চিঠি পাঠায়। চিঠিতে বলা হয়, রূপপুর পারমাণবিক কেন্দ্রের সাইট প্রজেক্ট গ্রিন সিটি আবাসন পল্লী 2600 কোটি টাকার প্রকল্পের সকল নথিপত্র চাওয়া হয়েছে। দুদকের অভিযোগে বলা হয়, শেখ হাসিনা, শেখ রেহানা, টিউলিপ সিদ্দিকী ও জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক কেন্দ্র নির্মাণের নামে 49,000 কোটি টাকা লোপাট হয়েছে। সেই সঙ্গে শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের অভিযোগ রয়েছে। নকশা পরিবর্তন, অর্থ আত্মসাৎ, ঠিকাদারকে অগ্রিম বিল প্রদান সহ নানা অভিযোগে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক 2 উপাচার্য সহ মোট 5 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বুধবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। মামলার আসামিরা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও প্রকল্প পরিচালক AK-M নুরুন নবী, সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহ, সাবেক নির্বাহী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, ঠিকাদার আব্দুল সালাম বাচ্চু ও ঠিকাদার MM হাবিবুর রহমান।
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ বৃহস্পতিবারের মধ্যে বাতিল করা না হলে রোববার থেকে কঠোর কর্মসূচির ডাক দিয়েছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। অন্য দিনের মতো বুধবারও সচিবালয়ের ভেতরে বিভিন্ন ভবনের সামনে বিক্ষোভ মিছিল করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। মিছিল শেষে 6 নম্বর ভবনের নিচতলায় সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠনটি। এ সময় তারা অবৈধ কালো আইন মানি না, মানব না বলে স্লোগান দেন। ফ্যাসিবাদের দোসররা এখনও সচিবালয়ে অবস্থান করছেন এমন অভিযোগ করে তাদেরকে অবিলম্বে সচিবালয় থেকে বের করে দেওয়ার দাবি জানান আন্দোলনকারীরা। সরকারি শিষ্টাচার ও কর্মপরিবেশ বজায় রেখে আন্দোলন করছেন এমন দাবি করেন ঐক্য ফোরামের নেতা কো চেয়ারম্যান, সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম। এ সময় তারা আগামীকাল বৃহস্পতিবার 4 নম্বর ভবনের নিচে অবস্থান এবং গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেন। অধ্যাদেশ বাতিল না করলে রোববার থেকে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেয় ঐক্য ফোরাম। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর গতকাল মঙ্গলবার বয়কট করলেও বুধবার অংশ নিয়েছে জামায়াত ইসলামী। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সকাল 11:30টায় অনুষ্ঠিত হয় এটি দলগুলোকে নিয়ে কমিশনের দ্বিতীয় পর্যায়ে তৃতীয় দফার বৈঠক। বৈঠকে জামায়াত ইসলামীর 3 সদস্যের প্রতিনিধি দল অংশ নেন। এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তার সঙ্গে ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এবং হামিদুর রহমান আজাদ। বৈঠক সূত্রে জানা গেছে, বুধবারের বৈঠকে অন্য দলগুলোর চেয়ে বক্তব্যের সময় জামায়াতকে বেশি দেওয়া হয়েছে। আর এতে ক্ষোভ প্রকাশ করে বৈঠকে অংশ নেওয়া অন্য 3টি রাজনৈতিক দল। এই দলগুলো হচ্ছে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, গণফোরাম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল। লক্ষ্মীপুরের সাবেক স্ত্রী সেলিনা আক্তারের দায়েরকৃত যৌতুক ও নির্যাতন মামলায় সুপ্রিম কোর্টের আইনজীবী মোস্তাফিজুর রহমানকে কারাগারে পাঠিয়েছে আদালত। বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে আইনজীবী মোস্তাফিজুর রহমানের অভিযোগ, সেলিনা মামলায় প্রতারণার মাধ্যমে কাবিননামায় দিনমোহরের 1 লাখ টাকার অঙ্ক পরিবর্তন করে 21 লাখ টাকায় উল্লেখ করেছে। এজন্য তালাকের নোটিশ দিলেও ঘটনাটি মীমাংসা করা হয়নি। কাবিননামার সঠিক তথ্য যাচাই করার জন্য আদালতে আবেদন করেছেন তিনি। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের বিশেষ ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাজেটে অনেক প্রত্যাশা ছিল, তা বাস্তবায়ন দেখতে পাইনি। এটি প্রস্তাবিত বাজেট হতাশার বাজেটে রূপান্তর হয়েছে। এ সরকার সাধারণ সরকার নয়, কিন্তু বাজেটে যে প্রস্তাব করা হয়েছে তা গতানুগতিক। বুধবার রাজধানীর গুলশানের একটি হোটেলে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত জাতীয় বাজেট 2025-26 অবহেলিতরা কি পেয়েছে শীর্ষক বহুপক্ষীয় অংশীজন সংলাপে তিনি এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডি সিনিয়র গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও সংলগ্ন এলাকায় সৃষ্ট মৌসুমী লঘুচাপটি গভীর হয়ে পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে ওই অঞ্চলে আগামী 3 দিন ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আকাশে মেঘের কারণে সমুদ্র বন্দরে 3 এবং নদী বন্দরে 1 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি ভারী বৃষ্টিতে পাহাড়ি এলাকায় ভূমিধস এবং নিম্নাঞ্চলে জলাবদ্ধতার সৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সতর্ক করেছে। ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, ইরানি জাতি আত্মসমর্পণকারী নয়। বুধবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে খামেনি এই হুঁশিয়ারি দেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্তভাবে আত্মসমর্পণের আহ্বান জানানোর একদিন পর দেশটির সর্বোচ্চ নেতা এমন কড়া বক্তব্য দিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে খামেনি অন্তত 3টি বার্তা পাঠানোর চেষ্টা করেছেন। প্রথমত, তিনি বলেছেন যে ইসরায়েলের প্রাথমিক হামলা এমন সময় হয়েছিল যখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ পরমাণু আলোচনা করছিল এবং এই সময় ইরানের পক্ষ থেকে কোনো সামরিক বা কঠোর পদক্ষেপের লক্ষণ ছিল না। দ্বিতীয়ত, খামেনি বলেছেন যে আমেরিকানদের জানা উচিত ইরান আত্মসমর্পণ করবে না এবং যে কোনো মার্কিন সামরিক হস্তক্ষেপ অপূরণীয় ক্ষতি ডেকে আনবে। এবং তৃতীয়ত, তিনি বলেছেন যে আমেরিকার এই জড়িয়ে পড়া ইসরায়েলের দুর্বলতারই একটি লক্ষণ। ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। বুধবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ সতর্ক করে বলেছেন, ইসরায়েলকে সরাসরি মার্কিন সামরিক সহায়তা মধ্যপ্রাচ্যকে পুরোপুরি অস্থিতিশীল করে তুলতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধের 6ষ্ঠ দিনে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, পৃথক আরেক মন্তব্যে রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার পরিস্থিতি এখন সংকটজনক। ইসরায়েলকে সামরিক সহায়তা দেওয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। বুধবার রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সার্গেই রিয়াবকভ সতর্ক করে বলেছেন, ইসরায়েলকে সরাসরি মার্কিন সামরিক সহায়তা মধ্যপ্রাচ্যকে পুরোপুরি অস্থিতিশীল করে তুলতে পারে। ইরান ইসরায়েল যুদ্ধের 6ষ্ঠ দিনে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, পৃথক আরেক মন্তব্যে রাশিয়ার বিদেশি গোয়েন্দা সংস্থার প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, ইরান ও ইসরায়েলের মধ্যকার পরিস্থিতি এখন সংকটজনক।
আমাদের আগামীকাল দুপুর 2টার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।